সো গুড ইভিনিং টু এভরিওয়ান। গুড ইভিনিং। সবাই আমাকে ঠিকঠাক শুনতে পারছো? সবাই যদি আমাকে ঠিকঠাক শুনতে পারছো কাইন্ডলি একবার আমাকে কমেন্ট করে জানাও গুড ইভিনিং টু এভরিওয়ান। ওকে, তোমরা ঠিকঠাক দেখতে পারছো পিপিটিটা? একবার কাইন্ডলি কমেন্ট করে জানাও পিপিটিটা ঠিকঠাক দেখতে পারছো? ইয়েস। কি বলছো? নো স্যার, ব্ল্যাক স্ক্রিন না, অ্যাকচুয়ালি এখন ব্ল্যাক করে রেখেছি, একটু আগে জাস্ট বের করেছিলাম। ওকে, so welcome students once again, and today 16th June, and let's start our today's session with a very energetic one. ঠিক আছে, শুরু করব আমাদের আজকের সেশন 16 জুনের। এবং আমাদের আজকে আমরা কিন্তু ঠিকঠাক দেখতে দেখতে কিন্তু আমাদের জিওগ্রাফির যে মানে বলতে পারি ওভারঅল যে ফিজিক্যাল পার্টটা, ইন্ডিয়ান জিওগ্রাফির কথা বলছি না, বাট ওভারঅল ফিজিক্যাল পার্টটা কিন্তু আমরা অনেক জায়গায় কিন্তু কভার করে এসেছি। ফর ডাব্লিউবিসিএস পয়েন্ট অফ ভিউ আমাদের অনেক কটা জিনিস অলরেডি ক্লিয়ার হয়ে গেছে। আমরা আজকে ক্লাসে পুরোপুরি ফিজিক্যাল পার্টটা মোটামুটি আমরা শেষ করে আমরা ইন্ডিয়ান জিওগ্রাফি যেটা, গুড ইভিনিং টু এভরিওয়ান, ইন্ডিয়ান জিওগ্রাফির ফিজিক্যাল পার্টকে নিয়ে আমরা আগানোর চেষ্টা করব আজকের থেকে। আজকে জাস্ট আমরা টাচ করব বেসিক্স, এন্ড দেন ফ্রম নেক্সট ক্লাস টু আমাদের চলবে অনেক বড় সেশন একটা ইন্ডিয়ান জিওগ্রাফি নিয়ে। তারপরে তো আমাদের ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থাকবেই, স্পেশাল রেফারেন্স ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির উপরে। তো আমরা সেগমেন্টটা আমরা কমপ্লিট করার চেষ্টা করছি জিওগ্রাফিকে, ঠিক আছে? তো এখন অবধি যদি দেখি, গুড ইভিনিং সবাইকে, গুড ইভিনিং জানাই, সবাই জুড়ে যাও আমাদের সাথে, শুরু করব সেশন। চয়ন, দেখো তোমাদের যা নোটস প্রয়োজন তোমরা আমাকে ডাব্লিউবিসিএস উইথ গৌতম স্যার, আমি অনেকেরই আমি এরকম কমপ্লেন পেয়েছি যে অনেকে বলে পিডিএফ ঠিকঠাক পাওনি বা কিছু সামথিং হতে পারে। ডাব্লিউবিসিএস উইথ গৌতম স্যারে আমার সাথে জুড়ে যাও, এবং তোমরা এই আপকামিং রবিবার বা ধরে নাও সামনের সপ্তাহ রবিবারের মধ্যে তোমাদেরকে আমি মোটামুটি যে যতগুলি ক্লাস হয়ে গেছে আমি সবকটা পিডিএফ পার্সোনালি আমি সেখানে দিয়ে দেবো, ঠিক আছে? ডাব্লিউবিসিএস উইথ গৌতম স্যারে তোমরা জয়েন করবে, হ্যাঁ অবশ্যই নিজের নাম বেকেটে পেড বলে লিখে দেবে, পেড বলে লিখে দেবে, ঠিক আছে? আমি সবকটা পিডিএফ আমি তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? ওকে, তো আমরা শুভ সন্ধ্যা, আমরা এখন অবধি কমপ্লিট করলাম কতগুলি, ধরে নাও আমাদের কমপ্লিট হয়ে গেছে, একদম একদম আমাদের কমপ্লিট হয়ে গেছে ম্যাক্সিমাম চ্যাপ্টার্স। ল্যান্ডফর্ম ফরমেশন, আর্থস ইন্টেরিয়র, আমাদের পুরো আর্থকুয়েক, ভলকানিজম, আমাদের পুরোপুরি যে তোমার হচ্ছে রক সিস্টেম এন্ড অল, আমাদের এই সব ল্যান্ডফর্ম ফরমেশনের থেকে আরম্ভ করে মাউন্টেন ফরমেশনের থেকে আরম্ভ করে সবকিছু আমাদের হয়ে গেছে। না দেখো, আমি একটা কথা বলে দিচ্ছি, দেখো আমি তোমাদেরকে এখানে স্পষ্ট করে একটু বলে দিই, ডাব্লিউবিসিএস উইথ গৌতম স্যার যেটা টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আলোচনা হবে শুধুবেলা দুপুর 12টার থেকে 1 PM, দুপুর এটা 12টার থেকে 1 PM, এবং রাত 10টা থেকে 11টা, এটাই হচ্ছে তোমাদের আলোচনা করার সময়। আমি আজকের থেকে খুব ভালো করে মনিটর করব গ্রুপটাকে, যারা যারা এই সময়ের বাইরে যারা সেখানে মেসেজিং করবে বা যে কোনো কোশ্চেন নিয়ে এখানে তোমরা আলোচনা করবে, আমি কিন্তু তাদেরকে কিন্তু আমি ডেফিনেটলি সেই গ্রুপে কিন্তু আমি রাখবো না, ঠিক আছে? ঠিক আছে, আমি কিন্তু সেখানে রাখবো না আননেসেসারি। এটা কেউ কথা বলবে না পার্টিকুলার টাইম ছাড়া, 12টার থেকে 1টা, রাত্রি 10টার থেকে 11টা, যে কোনো কোয়ারিজ আছে সেখানে শুধুমাত্র আলোচনা করবে, ঠিক আছে? ওকে, তো চলো দেখে নেব আমরা সিলেবাসটা নিয়ে। আমি কালকে বা পরশু দিনের ক্লাসে আমি আরেকবার সিলেবাসটা, ঠিক আছে, হ্যাঁ পড়বে, ব্যথাটা মোটামুটি ঠিকঠাক হয়েছে। তো আমি কয়েকটা ইম্পর্টেন্ট আলোচনা করে নিচ্ছি ক্লাসটা শুরু করার আগে, কারণ বৃহস্পতিবার এবং শুক্রবার তোমাদের কোনো ক্লাস হবে না, বৃহস্পতিবার এবং শুক্রবার তোমাদের কোনো ক্লাস হবে না, বিকজ বৃহস্পতিবার দিন আমার ফ্লাইট রয়েছে, আমি যাচ্ছি বাড়িতে। তো বৃহস্পতিবার দিন কোনো স্যারই থাকছে না, সবাই বাড়িতে চলে যাচ্ছে। তো বৃহস্পতিবার শুক্রবার কোনো ক্লাস হবে না। তো তার জন্য কয়েকটা বেসিক জিনিস আমি আগের থেকেই বলে দিচ্ছি তোমাদেরকে। থ্যাংক ইউ নির্মল্য, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ সোনালি। তো আমি কি বলছি দেখো তোমাদেরকে, যে আমি আরেকবার সিলেবাসটাকে নিয়ে পুরোপুরি এখানে আলোচনা করব একটা ক্লাসে। যে যে জায়গাগুলি আমাদের থেকে যাবে সেই জায়গাগুলিকে আমি আবার করিয়ে দেব, যেগুলি থেকে গেছে। কিছু হয়তো থেকে যেতে পারে কিছু কিছু জায়গা। ইয়েস ইয়েস সৈকত, স্যাটারডে ফ্রাইডে থার্সডে ফ্রাইডে ক্লাসটা হবে আবার তোমার হচ্ছে স্যাটারডে সানডেতে,
সায়ন দেরি আছে, ইবুক এন্ড অল এভরিথিং একটু লেট করে পাবে তোমরা, ঠিক আছে? ইয়েস, চলো তো আমি আরেকবার শেয়ার করে দিব, ঠিক আছে? ওকে, তো চলো তাহলে শুরু করছি আমাদের আজকের সেশন। ওকে ওকে চলো শুরু করছি এবার। তাহলে আর কোনো কথা হবে না, গ্রুপে প্রয়োজনীয় কথায় আলোচনা হবে, ঠিক আছে? তো সো উইথ এ ফুল এনার্জি শুরু করছি আমরা আমাদের সেশন। চলো তনুরিমা, যে কোনো কোয়েরিজ এখন না, আবার আমরা আলোচনার শেষে আলোচনা করব, ঠিক আছে? এখন আর কেউ মেসেজ করবে না এখানে অন্য কোনো কথা ছাড়া, অ্যাপার্ট ফ্রম পড়াশোনা, ঠিক আছে? ওকে, সব পাবে, সবকিছু নিয়ে আলোচনা হবে, এখন আর কিছু না। ওকে চলো, লেটস স্টার্ট, লেটস বিগিন আওয়ার টুডেস সেশন। তো বন্ধুরা দেখো, আমরা অলরেডি লাস্ট ক্লাসে আর্থ ক্রাস্ট এলিমেন্টস এন্ড মিনারেলস এন্ড রকস নিয়ে আমরা আলোচনা করেছিলাম, যেখানে আমরা এলিমেন্টস ইন দ্য আর্থ ক্রাস্ট আলোচনা করেছি, মিনারেলস ইন দ্য আর্থ ক্রাস্ট নিয়ে আলোচনা করেছি, এবং রকস ইন দ্য আর্থ ক্রাস্টে আমরা আলোচনা করেছি রকস পার্টিকেল যেগুলি আমাদের রয়েছে। তো বেসিক্যালি আমরা যেটা আলোচনা করেছি যে আমরা তিন ধরনের রকস পাই: ইগনেসিয়াস রক, সেডিমেন্টারি রক এন্ড মেটামরফিক রক, তাই তো? ইগনেসিয়াস, সেডিমেন্টারি এন্ড মেটামরফিক। এবং তার মধ্যে থেকে ইগনেসিয়াস রকের যে দুটো পার্ট, একটা হচ্ছে তোমার ইন্ট্রুসিভ ইগনেসিয়াস রক এবং এক্সট্রুসিভ ইগনেসিয়াস রক, যেটা এই দুটোর বিষয়ে আমরা অলরেডি পড়েছি লাস্ট ক্লাসে। তো তোমাদের কাছে একটু একটু কোশ্চেন জিজ্ঞেস করে নেব। ফার্স্ট অফ অল একটু কোশ্চেন জিজ্ঞেস করব যে ইন্ট্রুসিভ ইগনেসিয়াস রক আমরা কাকে বলতে পারি? ইন্ট্রুসিভ ইগনেসিয়াস রক আমরা কাকে বলতে পারি? তাড়াতাড়ি তাড়াতাড়ি উত্তর করো। ইন্ট্রুসিভ ইগনেসিয়াস রক। পিউ, কল্যাণ, আমি এক্সাম্পল চাইনি, আমি বলেছি যে কন্ডিশন কি হতে পারে, তাদের তাদের কন্ডিশনটা কি হবে? ভলকানোর ভেতরে ঠান্ডা, উইদিন দ্য আর্থ কুল হয়, গ্রানাইট, ইয়েস। ইন্টেরিয়র অফ আর্থ সলিডিফাই হয়, একদম একদম সঠিক, একদম। আর এক্সট্রুসিভ ইগনেসিয়াস রক কাকে বলে? এক্সট্রুসিভ ইগনেসিয়াস রক কাকে বলে? তাড়াতাড়ি উত্তর চাই। ইয়েস কল্যাণ, একদম ঠিক। এক্সট্রুসিভ ইগনেসিয়াস রক বাহ্যিক, আউটার সাইড রকস, ইয়েস, যেটা বাইরে বাইরে লাভা বেরিয়ে যেটা কুল ডাউন হয়ে ঠান্ডা হয়ে হয়, একদম একদম। চলো চলো আমরা শুরু করছি আজকে তাহলে সেশন। ওকে, তো এটা আমরা অলরেডি পড়েছি আমাদের লাস্ট ক্লাসে, তাই না? এইভাবে আমরা অলরেডি ছবির মাধ্যমে দেখেছিলাম। এবং ইন্ট্রুসিভ যেমন গ্রানাইট, সেমনি এক্সট্রুসিভ ইগনেসিয়াস রকটাও কিন্তু আমরা দেখেছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ ইন্ট্রুসিভ বা এক্সট্রুসিভ ইগনেসিয়াস রকস এর एग्जांपल কি কি হতে পারে, এটা ভালো করে নোট ডাউন করে নিবে। গ্যাব্রো, ব্যাসাল্ট, অবসিডিয়ান, অ্যান্ডেসাইট, রিহোলাইট, গ্রানাইট, পিগম্যাটাইট, ডিওরাইট, এই সবকটা তো তোমাদের পরীক্ষায় কিন্তু পাথরের নামটা তুলে ধরে দিয়ে দেয়। পরীক্ষায় পাথরের নামটাকে তুলে ধরে দিয়ে দেয়, এই নামগুলিকে মনে রাখবে, লিস্ট করবে, দিস অল আর দা ইন্ট্রুসিভ ইগনেসিয়াস রক। একবারে এক জায়গায় তুমি কোনোদিনও পাবে না, কোনো বইয়ে এরকম একবারে মেনশন করা নেই। তো ইন্ট্রুসিভ দিস আর দা ইগনেসিয়াস রক, রিমেম্বার দ্যাট, ঠিক আছে? ওকে, আমরা আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে আমাদের সেডিমেন্টারি রকস। নাও সেডিমেন্টারি রকস কি করে ফরমেশন হয় দেখো, আমি তোমাদেরকে একদম পাতি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। Sedimentary rocks formed by the successive deposition of sediments. Now what is sediments? হোয়াট ইজ সেডিমেন্টস? সেডিমেন্টস বলতে কাকে বোঝানো হয় যদি আমি তোমাদেরকে বলি, ধরে নাও দিস ইজ আ রিভার, ধরে নাও দিস ইজ আ রিভার এন্ড আ রিভার ইজ ফ্লোয়িং ফ্রম আ আপার সাইড। যখন একটা নদী আপার সাইডের থেকে যখন ফ্লো হয়ে আসে, তখন সেই নদী নিজের সাথে প্রচুর পরিমাণে জিনিসপত্র, লাইক তোমার জৈবিক জিনিসপত্র বা বায়োলজিক্যাল থিংস, বা লাইক আমি বলতে পারি বিভিন্ন গলিত পদার্থ, মাটি, বালু, পাথর, গাছপালার ডাল, সব এসব কি করে ক্যারি করে নিয়ে আসে। এই সবকিছু জিনিসকে, এই সব যে জিনিসগুলিকে ডেব্রিস আমরা বলতে পারি, যেগুলিকে ক্যারি করে নিয়ে এসেছে, সেই জিনিসগুলি হচ্ছে আমাদের সেডিমেন্টস, সেগুলিকে আমরা বলতে পারি সেডিমেন্টস। তো সেডিমেন্টস গুলি যখন সাকসেসিভ ডিপোজিশন হয় সেডিমেন্টস গুলি যখন বছরের পর বছর, এটা একদিনের প্রসেস না, বছরের পর বছর যখন এটা জমতে 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 একটা লেয়ারের সৃষ্টি হয়ে যায়, বিশাল অনেক বছর পরে পরে গিয়ে কিন্তু সেই সেডিমেন্টস মে বি দ্য ডেব্রিস এরোডেড ফ্রম এনি প্রিভিয়াস এক্সিস্টিং রকস। এবং তুমি দেখতে পারবে নদীর কিনারে যে পাথরগুলি থাকে, সেই পাথরগুলি দেখবে খুব ধারালো এবং খুব চোখা বা খুব মানে কাটার মতো।
ঠিক আছে, খুব ধারালো বা খুব পাথরটাকে খুব কেটে ফেলে। এই যে তাদের যে কেটে ফেলা যে অংশ বিশেষগুলি, এই সব কিছু নিয়ে গিয়ে যে ড্যাব্রিস গুলি এরোডেট করে ফ্রম দ্য এক্সিস্টিং রক্স, হুইচ মে বি দ্য ইগনেসিয়াস বা মেটামরফিক, যে কোনো হতে পারে, অর ওল্ড সেডিমেন্টারি রক্স, যে কোনো কিছু একটা হতে পারে, সেগুলি গিয়ে এক জায়গায় যখন আইসোলেটেড ডিপোজিশন হয়, যখন আইসোলেটেড ডিপোজিশন হয়, সাকসেসিভ ডিপোজিশন যখন হয়, they have a layered or satisfied structure and hence are also called the stratified rocks। এবং সেই জমা হয়ে দেখো এখানে বিভিন্ন ধরনের আলাদা আলাদা লেয়ারের মতো এখানে জমে 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 যে পাথরটার সৃষ্টি হয়েছে, সেই পাথরটাকে আমরা কি বলতে পারি, ওয়ান কাইন্ড অফ সেডিমেন্টারি রক্স। মানে সেডিমেন্টেশনের ফলে বা সেডিমেন্টেশনের ফলে সাকসেসিভ ডিপোজিশনের অফ সেডিমেন্টেশনের ফলে যে পাথরটার সৃষ্টি হয়, সেই পাথরটাকে আমরা বলতে পারি সেডিমেন্টারি রক্স। এবং এই সাকসেসিভ ডিপোজিশনের যে প্রসেসটা, যে ফরমেশনের যে প্রসেসটা, তাকে আমরা অনেক সময় লিথিফিকেশন বলি। কি বলি? লিথিফিকেশন। লিথিফিকেশন কে কে বুঝতে পারলে এবং কে কে বুঝতে পারলে না, দেখি বলো তো, দেখি একবার কে কে বুঝতে পারলে এবং কে কে বুঝতে পারলে না। ক্লিয়ার? ক্লিয়ার তো সবার? একদম পাতি জিনিস ভাই। জিওগ্রাফি মানুষ এমনি বাইরের থেকে বলে যথেষ্ট ভয়, যথেষ্ট মানে বিশাল ব্যাপার, মানে স্যার আমি বুঝতেই পারি না জিওগ্রাফি, কিছুই না। ঠিক আছে, পড়লেই একদম ক্লিয়ার। ফসিলস, ডেফিনেটলি এখানে ফসিলস পাওয়া যায়, তার মানে ফসিলস পাওয়া যাবেই। ফসিলস মানে হচ্ছে জীবাশ্ম যেগুলি, সেগুলি এখানে পাওয়া যায়। কারণ কারণ কেন বলছি, কারণ এখানটায় বিভিন্ন নদীর যে বিভিন্ন লেয়ার গুলি ডিপোজিশন, সেডিমেন্টস, মানে আমরা বলতে পারি ড্যাব্রিস বা বিভিন্ন জৈবিক পদার্থ, গাছপালা, ডাল, মানে নোংরা আবর্জনা, গলিত পদার্থ, সবকিছু এসে 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 জমা হতে হতে একটা লেয়ারের সৃষ্টি হয়ে গেছে। এবং তার ফলে যে এই যে সেডিমেন্টস গুলি, এদেরকে আমরা সেডিমেন্টস বলি, এই সেডিমেন্টস গুলি যখন জমা হয়ে একটা আইসোলেটেড বা একটা স্টিকি পজিশনে চলে যায়, তার ফলে যে বছর বছর ধরে যে সৃষ্টি হওয়া যে, ঠিক আছে, সেই পাথরগুলিকে আমরা কি, সেইভাবে সৃষ্টি হওয়া সেই পাথরগুলিকে আমরা কি বলতে পারি, সেডিমেন্টারি রক্স। ঠিক আছে, সবিক আরেকবার বলে দিচ্ছি, একদম একদম আরেকবার বলে দিচ্ছি ভাই, তোমাদের ক্লিয়ার হতে হবে, আমার সেটাই লক্ষ্য। আমি আরেকবার বলে দিচ্ছি, নো ডাউটলি। দেখো ভালো করে আগে এটা বোঝার চেষ্টা করো। দেখো কি বলেছে, দিস রক্স আর ফর্মড বাই দ্য সাকসেসিভ ডিপোজিশন অফ সেডিমেন্টস। একদম ক্লিন রাখো, সাকসেসিভ ডিপোজিশন মানে কাকে বলেছে। ধরে নাও আমি একটা নোংরা আবর্জনা কিছু আমি এখানে জমা করলাম, তারপরে আমি সেখানে প্রত্যেকদিন নোংরা ফেলছি, আবার 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 নোংরা ফেলছি, এইভাবে করতে করতে এটা আমার একটি স্তূপের মতো হয়ে যায়। আমরা যেমন পাড়া ঠাড়াতে, পাড়াগুলিতে দেখি স্তূপের মতো হয়ে যায়, নোংরা পুরো জমে গেছে। আমাদের কলকাতায় কোথায় আছে, আমাদের কলকাতায় যখন আমরা ডানলপের থেকে যখন আমরা ঠিক নিউ টাউনের দিকে যখন বাস দিয়ে যাই, তখন সেখানে আমরা একটা খুব মানে কলকাতার সেটাকে কি, সেটা কি জায়গা বলে যেখানে সব থেকে বেশি নোংরা আবর্জনা ফালানো হয় কলকাতায়, তাই না? ডানলপ ব্রিজের একদম ওইদিকে, ঠিক আছে, ধাপা, ইয়েস। তো সেখানে তুমি দেখো সেই নোংরাগুলি, ধাপার, ইয়েস, ধাপার মাঠ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একদম জমা হতে 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 একটা একটা ভাগার, একটা মানে পাহাড়ের মতো সৃষ্টি হয়ে গেছে। তো এই ধরনের যখন বিশ্বে অনেক বছর 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 ধরে 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 জমা হয়ে আস্তে আস্তে যে আইসোলেটিং, যে একটা আইসোলেটেড যে একটা স্টিকি ম্যাটেরিয়াল বা একটা আমরা বলতে পারি পাথরের যে সৃষ্টিটা হয়, যে রক্সটা সৃষ্টিটা হয়, তাকে আমরা কি বলি, সেডিমেন্টারি রক্স। সেডিমেন্টারি রক্স বেসিক্যালি ফরমেশন হয় সেডিমেন্টেশনের ফলে। সেডিমেন্টেশনের ফলে হয় যেহেতু, এটাকে তার জন্য বলা হয় সেডিমেন্টারি। This sedimentary may be debris eroded from the previous existing rock। এবং হয়তোবা এই প্রিভিয়াস, এবং আমরা সবাই জানি যে উইন্ড, হাওয়া, ঠিক আছে, হাওয়াও কিন্তু ওয়েদারিং, যাকে আমরা বলি ওয়েদারিং, ঠিক আছে, ওয়েদারিং, মাসুস্টিং, আমাদের এরকম প্রচুর চ্যাপ্টার্স রয়েছে। এই হাওয়া, উইন্ডো কিন্তু আস্তে আস্তে করে মাটি বা বালুকে হাওয়াতে উড়িয়ে নিয়ে যায়, পাথরকে কেটে ফেলে, ঠিক আছে। আমরা এগুলি এক নজরে দেখতে পারি না বা একদিনের এগুলি খেলা নয়, এগুলি প্রচুর বছর বছর। তো এক্সিস্টিং একটা রককে এইভাবে কেটে 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 যখন যখন গিয়ে একটা কোনো জায়গায় ডিপোজিটেড হচ্ছে সেডিমেন্ট আকারে, তার ফলে সেটা ইগনিসিয়াস রকও হতে পারে, মেটামরফিক রকও হতে পারে, ওল্ড সেডিমেন্টারি রকও হতে পারে, সবার থেকে কাটছে। এবং তার ফলে গিয়ে যে রক্সটা যে তৈরি করা হয়, যে ডিপোজিশনের ফলে সেডিমেন্টেশনের, সেটাকে আমরা কি বলতে পারি, সেডিমেন্টারি রক্স বলি। এবং দ্য প্রসেস অফ সাকসেসিভ
ডিপোজিশন এই যে আমি লেয়ারের কথাটা বললাম, জমা করতে 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 সাকসেসিভলি জমা হচ্ছে, এই সাকসেসিভ ডিপোজিশন এন্ড ফরমেশন অফ সেডিমেন্টারি রক্স, এবং এটাই কিন্তু একসময় গিয়ে সেডিমেন্টারি রক্স হয়ে গেল। এবং এই যে সাকসেসিভ ডিপোজিশনের যে প্রসেসটা, এটাকে আমরা অনেক সময় কি বলি, লিথিফিকেশন। কি বলি আমরা? লিথিফিকেশন। রিমেম্বার দ্যাট due to this successive deposition they have a layered or stratified structure। তুমি এখানে দেখতে পাচ্ছ এদের মধ্যে লেয়ার রয়েছে, এখানে কিছু খয়েরি কালার, এখানে আবার হোয়াইট কালার, এখানে অ্যাশেস কালার, ঠিক আছে? দেখো এখানে লেয়ার রয়েছে, আমরা বুঝতেই পারছি এটা ডিপোজিশন হয়েছে, বারবার ডিপোজিশন হয়েছে, পুরো খাঁচ কাটা একদম একটা ব্যাপার রয়েছে, তাই না? তো এই যে সাকসেসিভ ডিপোজিশনের ফলে যে লেয়ার্ড অর স্টেরিফাইড স্ট্রাকচার যেটা সৃষ্টি করেছে, এটাকে আমরা কি বলতে পারি? স্টেরিফাইড রক্স। এটাকে আমরা বলি স্টেরিফাইড সেডিমেন্টারি রক্স। এটাকে আমরা বলি স্টেরিফাইড সেডিমেন্টারি রক্স। ডিপেন্ডিং আপন দ্য মোড অফ ফরমেশন, এদের ফরমেশনের অনেক ধরনের ভাগ থাকে। সবাই যে একরকম ভাবে যে ফরমেশন হবে সেমন কোনো ব্যাপার নেই, এরা বিভিন্ন ভাবে ফরমেশন হতে পারে। ডিউ টু নদীর থেকে আসা জীবাশ্ম জমা হওয়ার ফলে হতে পারে, উইন্ডের থেকে গিয়ে জীবাশ্ম জমার ফলে হতে পারে, বিভিন্ন ধরনের সাকসেসিভ ডিপোজিশন হতে পারে। তো ডিপেন্ডিং আপন দ্য মুড অফ ফরমেশন এই সেডিমেন্টারি রক্সকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। তো এতটুকু কার ক্লিয়ার? একবার আগে কমেন্ট করে বলো। চলো, এতটুকু কার জলের মতো ক্লিয়ার? একদম মানে পাললিক শিলা, ইয়েস, একদম মানে জলের মতো ক্লিয়ার হতে হবে। এটা কোনো এখানে রকেট সায়েন্স নেই, একদম পাতি জিনিস। একদম সবার ক্লিয়ার? এবার যেটা বলেছে এখানে দেখো, এবার কি বলেছে যদি আমরা দেখি, ইয়েস অল ক্লিয়ার। চলো এবার যদি আমরা এখানে দেখি যে এই যে তাদের মুড অফ ফরমেশন, তাদের যে মানে ফর্মড হওয়ার যে মানে যে ব্যাপারটা, তার উপরে ডিপেন্ড করে সেডিমেন্টারি রক্সকে আমরা তিনটে বিশেষ ভাগে ভাগ করতে পারি। সেই তিনটে বিশেষ ভাগ কি কি? একটা হচ্ছে মেকানিক্যাল ফর্মড, যেটাকে আমরা ক্লাস্টিক সেডিমেন্টারি রক্স বলি, মেকানিক্যালি যেটা ফর্মড হয়, ঠিক আছে? মেকানিক্যাল কম্পোজিশনের ফলে যেটা ফর্মেশন হয় সেডিমেন্টারি রক, তাকে আমরা বলি ক্লাস্টিক সেডিমেন্টারি রক্স। যেটা অরিজিনালি ফর্মেশন হয় বা বায়োলজিক্যালি যেটা ফর্মড হয়, তাকে বলি আমরা বায়োলজিক্যালি সেডিমেন্টারি রক্স। এবং একটা হয় কেমিক্যালি ফর্ম সেডিমেন্টারি রক্স, কেমিক্যাল রিঅ্যাকশনের ফলে, কেমিক্যাল কম্পোজিশনের চেঞ্জেসের ফলে যেটা সৃষ্টি হয়। তাহলে আমরা দেখে নিব কি কি রয়েছে এখানে। মেকানিক্যাল ফর্ম, যেটাকে আমরা ক্লাস্টিক সেডিমেন্টারি রক্স বলি, সেটা কিসের জন্য ফর্মেশন হয়? they are formed by the consolidation of sediments under excessive pressure and cremation। they are formed by the consolidation of sediments, মানে জমা হতে হতে কনসলিডেটেড হচ্ছে, এখানে আইসোলেটেড হচ্ছে, পুরোপুরি এইভাবে পুরোপুরি একটা কি হয়ে গেল, জমা হতে 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 এখানে পুরো একটা আইসোলেশন হয়ে গেল, মানে এরা নিজেদের মধ্যে পুরো জুড়ে গেল। তোমাদেরকে আমি যদি বলি, তোমরা একটা কাজ করে দেখতে পারো, তোমরা কখনো, আমি এটা তো আমাদের তো করতে হয় এখানে, যেহেতু আমরা চিকেন অন অল বেশি পাই না, নদীর পার্শ্ববর্তী অঞ্চল বা সমুদ্রের পার্শ্ববর্তী অঞ্চল বিভিন্ন জায়গায় দেখা যায়, ঠিক আছে? ওকে, দেখো তোমরা এটাকে তোমরা কিভাবে দেখতে পারো, তোমরা যদি কখনো কোনো সময় তোমরা যদি বাজার থেকে চিকেন কিনে নিয়ে আসো, তুমি দেখবে আমাদের ক্ষেত্রে এটা হয়, আমি প্রচুর এটা ফেস করেছি। চিকেন কিনে নিয়ে এসে আমরা রেখে দিই ফ্রিজে, ঠিক আছে? আমরা ফ্রিজে রেখে দিই, এবং ফ্রিজে রেখে দেওয়ার পরে সেটাকে যখন একদিন পরে যখন আবার বের করা হয়, সেটা কি হয়ে যায়? পাথর হয়ে যায়, পুরোপুরি শক্ত একটা পাথর। মানে তুমি ওর মধ্যে যে ওর শরীরে যেটা মাংস, এটা যে খাবে তুমি মাংস, সেটা তোমার মনে হয় না, পুরোপুরি শক্ত একটা পাথর। আমরা কি করি? গরম জল করলে ওটাকে ওখানে ছেড়ে দিয়ে রেখে দিই 0.5 ঘন্টা বা 1 ঘন্টা, আস্তে 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 করে নিজেদের মধ্যে সব ভাগগুলি খুলে 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 মাংসগুলি সেপারেট হয়ে যায়, এন্ড দেন আস্তে আস্তে সেটার মধ্যে একটু সেই নরম ভাবটা চলে আসে, যেটা একটা মাংসের মধ্যে জেনারেলি থাকে। তাহলে এই যে দেখো, একটা মাংস যেটা আমাদের শরীরে মাংস যেমন নরম থাকে, সেই মাংসটা যখন আলাদা আলাদা করে কেটে নেওয়া হলো মাসেল সিফনেসের জন্য, একদম সেটা জমে গিয়ে কি হয়ে গেল? পাথর হয়ে গেল, পাথর হয়ে গেল। তো এই ধরনের যখন বিভিন্ন সেডিমেন্টস গুলি আইসোলেটেড হয়ে যায়, জমে যে একবারে একটা স্টিকি ফরমেশনে চলে আসে, তাকে আমরা কি বলতে পারি? তাকে আমরা বলি ক্লাস্টিক সেডিমেন্টারি রক্স, ক্লাস্টিক সেডিমেন্টারি রক্স, ঠিক আছে? তার এক্সাম্পল হচ্ছে কংগ্লোমেরেট, ব্যারাকিয়া, স্যান্ডস্টোন, শেল। এই স্যান্ডস্টোন আর শেল, এটা কিন্তু পরীক্ষা যথেষ্ট সময়ে চলে আসে, যে স্যান্ডস্টোন, শেল, এই কোল, এগুলি কি রক্স? এগুলি হচ্ছে আমাদের সেডিমেন্টারি রক্স, এগুলি হচ্ছে আমাদের সেডিমেন্টারি রক্স। কিন্তু যদি তোমাদেরকে জিজ্ঞেস করে দেয় যে ক্লাস্টিক সেডিমেন্টারি রক্স কোনটা, তাহলে হবে এই কংগ্লোমেরেট, ব্যারাকিয়া, স্যান্ডস্টোন, শেল এক্সেট্রা। অর্গানিক্যালি যদি বায়োলজিক্যালি ফ্রম সেডিমেন্টারি রক্সের কথা আমরা বলি, তাহলে কি বলবো?
the consolidation of organic matters derived from the plants and animals from these types of rocks, মানে যে পাথরগুলির মধ্যে থেকে আমরা বেসিক্যালি প্লান্টস, বিভিন্ন গাছপালা, বিভিন্ন জীবজন্তুর যেটা জৈবিক যে ব্যাপারটা, সেই ধরনের জিনিসগুলিকে যখন আমরা পাই, অর্গানিক ম্যাটার মানে সেই ধরনের জীবাশ্মগুলি গলে পচে বিভিন্ন প্রচুর বছর বছর বয়স থেকে, প্রচুর সময় থেকে যেটা ফর্মেশন হয়েছে, আইসোলেটেড হয়ে গেছে, সেই ধরনের রক্স গুলিকে আমরা কি বলি? অর্গানিক্যালি বা বায়োলজিক্যালি ফর্ম সেডিমেন্টারি রক্স বলি। এক্সাম্পল কোল, লাইমস্টোন, চক, চার্ট, এইসব। এবং কেমিক্যালি ফর্ম সেডিমেন্টারি রক্স কাকে বলা হয়? কেমিক্যাল রিঅ্যাকশনের ফলে, ভেরিয়াস কেমিক্যাল কম্পোজিশন বা রিঅ্যাকশনের ফলে, ধরে নাও যে আমরা ধরে নিলাম যে ইগনেসিয়াস রক, ইগনেসিয়াস রক্সের কিছু কেমিক্যাল কম্পোজিশনের চেঞ্জ, পরিবর্তন হয়েছে, বা মেটামরফিক রকের কিছু কেমিক্যাল কম্পোজিশনের পরিবর্তন হয়েছে বা রিঅ্যাকশন হয়েছে, পরিবর্তন হয়েছে। সেই কেমিক্যাল কম্পোজিশনগুলির পরিবর্তনের ফলে আলটিমেটলি এসে যে রকটার সৃষ্টি হয়, গঠন হয়, তাকে আমরা বলতে পারি কেমিক্যালি ফর্ম সেডিমেন্টারি রক্স, লাইক জিপসাম, রক সল্ট, লাইমস্টোন, এইসব। লাইমস্টোন এইসব এতটুকু কে কে বুঝতে পেরেছো? একবার আগে কমেন্ট করে বলো আমাকে। তিনটে আলাদা আলাদা তাদের সেগমেন্ট, ঠিক আছে? ক্লিয়ার? বুঝতে পেরেছো? পারফেক্ট তো একদম। এখানে কোনো কিছু সেরকম ইংরেজি বা বাংলার এখানে কোনো ডিফারেন্সিয়েট নেই ভাই, ঠিক আছে? একদম পাতি পাতি জিনিস একদম, ঠিক আছে? ঠিক আছে, এবার আমরা দেখে নিব কিছু এক্সাম্পল। দেখো, প্লাস্টিক সেডিমেন্টারি রক্সের এক্সাম্পল কি কি হতে পারে? তুমি দেখতেই পারছো এখানে পাথরটা, তুমি দেখলে এখানে বুঝতে পারবে যে এরা কিন্তু স্টিকি, মানে বিভিন্ন, দেখো এখানে একটা আলাদা কালার, এখানে আলাদা কালার, বিভিন্ন আলাদা আলাদা জিনিস আছে, বাট স্টিকি, পুরোপুরি নিজের মধ্যে পুরো জমে গেছে। ব্রাকিয়া বলে এটাকে, ব্র্যাকিয়া, কংগ্লোমেরেট ধরনের যে বিভিন্ন সুন্দর মানে তুমি দেখতেই পারছো পাথরটা খুব সুন্দর। স্যান্ডস্টোন, ঠিক আছে? স্যান্ডস্টোন, এই তিনটে হচ্ছে আমার প্লাস্টিক সেডিমেন্টারি রক্সের এক্সাম্পল। একটা হচ্ছে কার্ট, একটা হচ্ছে, এটা হচ্ছে আমার, আমি যদি দেখি, সরি বন্ধুরা একটু এখানে এই পাথরটাকে একটু উঠিয়ে দিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার ডলোমাইট, এটা হচ্ছে আমাদের ডলোমাইট, ঠিক আছে? এটা হচ্ছে ডলোমাইট। ডলোমাইট যথেষ্ট ইম্পর্টেন্ট, তাই না? ডলোমাইটস। এটা হচ্ছে লাইমস্টোন। এই তিনটেই হচ্ছে আমাদের কেমিক্যাল সেডিমেন্টারি রক্স, কেমিক্যালি ফর্মড সেডিমেন্টারি রক্স। অর্গানিক সেডিমেন্টারি রক্স তোমরা দেখতে পাচ্ছ কোল, এবং এটা ঠিক কিছুটা আলাদা রকমের ডলোমাইটস, ঠিক আছে? দেখতে এটা আমাকে অল্প বুঝতে হবে, ঠিক আছে? কোলটা হচ্ছে আমাদের কি? অর্গানিক সেডিমেন্টারি রক্স, অর্গানিক সেডিমেন্টারি রক্স, ঠিক আছে? এবার তোমাদের পরীক্ষায় তোমরা প্রশ্ন আমাকে করতেই পারো যে স্যার পরীক্ষায় এর থেকে কিরকম ধরনের প্রশ্ন আসবে? তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্নের উদ্ভব হচ্ছে, তাই না? যে স্যার পরীক্ষায় থেকে কেমন ধরনের প্রশ্ন আমরা পাবো, তাই না? এই ধরনের প্রশ্ন চলে আসে অনেক সময়। এবার পরীক্ষায় আমি প্রচুর সময় আমরা যেটা দেখতে পেরেছি, সেটা তোমাদেরকে এই পাথরের নাম ধরে দিয়ে দেয়। তোমাকে পাথর দিয়ে দিল এবং তোমাকে বলে দিল ডলোমাইট। ডলোমাইট যেটা রয়েছে বন্ধুরা, আমি বলে দিচ্ছি, দাঁড়াও আমি বলে দিচ্ছি নীলাঞ্জন, আমি বলে দিচ্ছি। তোমাদের পরীক্ষাতে যেটা প্রশ্ন আসে, পরীক্ষাতে তোমাদের দিয়ে দেবে নিচে চারটে পাথরের নাম দিয়ে দিবে, এবং বলে দিবে এখান থেকে তোমার সেডিমেন্টারি রক্স কোনটা, বা বলে দিতে পারে ইগনিসিয়াস রক কোনটা, বা বলে দিতে পারে মেটামরফিক রক কোনটা, বা তোমাকে মিক্সিং কোশ্চেন দিয়ে দিতে পারে যে এখান থেকে কোনটা কি রক, এটা মিলিয়ে নাও, বা কন্ডিশন, কখনো কন্ডিশনের উপরে কখনো প্রশ্ন চলে আসতে পারে। কারণ এখন আমাদের যে প্রশ্নগুলি হয়, সে প্রশ্নগুলি কিন্তু একটু একটু কিন্তু ঘুরিয়ে পাকিয়ে দেয়, একদম স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন দেয় না। তো তোমাকে কন্ডিশন জিজ্ঞেস করতেই পারে, কন্ডিশন, যে এই ধরনের কন্ডিশন থাকা পাথরগুলি কি পাথর হয়, কনসেপচুয়াল দেয় একদম দেবশ্রী, একদম ঠিক আছে? তো কনসেপ্টটা আমাদের কাছে ক্লিয়ার থাকতে হবে। ডলোমাইট, ডলোমাইট আর লাইমস্টোন হলে সেটা সবসময় কেমিক্যালি সেডিমেন্টারি রক্স, লাইমস্টোন এবং ডলোমাইট যেটা, ঠিক আছে? ডলোমাইটসটা আমি তোমাদেরকে ভাই, আমার এখানে দুটোই আমার কেন বা ডলোমাইট টমন আমি লিখে ফেলেছি, আমি এটা তোমাদেরকে দেখে নিয়ে পরে ক্লিন করে দেবো, ঠিক আছে? ক্লিয়ার করে দেবো। চলো নেক্সট যেটা পাথরে আমরা আসবো সেটা হচ্ছে আমাদের মেটামরফিক রক্স। মেটামরফিক রক্স, মেটামরফিক রক্সকে বাংলায় কি বলে বলো তো দেখি? মেটামরফিক রক্স,
আমরা এইটা পার্ট আছে, খুব সমস্যা আমাদের যে আমাকে বারবার একবার এখানে আসতে হয়, একবার আবার সেখানে যেতে হয়। রূপান্তরিত শিলা একদমই ঠিক, একবার আমাকে কমেন্টস দেখতে আসতে হয়, আবার আমাকে সেই ব্যাক করে আবার সেখানে যেতে হয় আমাকে। এটা যথেষ্ট অসুবিধা লাগে আমার অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো সবসময় তোমাদের আমি মানে কমেন্টস গুলি দেখতেও পারি না। ইয়েস, রূপান্তরিত শিলা। আমরা আগ্নেয় শিলা পড়লাম, পাললিক শিলা পড়লাম, এখন আমরা পড়বো রূপান্তরিত শিলা। চলো দেখো, রূপান্তরিত শিলার ক্ষেত্রে কি বলেছে, দ্য ওয়ার্ড মেটামরফিক মিন্স চেঞ্জ অফ ফর্ম। তার মানে মেটামরফিক মানে হচ্ছে রূপান্তরিত, মানে হচ্ছে সে নিজের যে বিভিন্ন যে এক্সিস্টিং রক পার্টিকেলস গুলি আছে তাদের পরিবর্তনের ফলে যে নতুন একটা পাথরের যে সূচনা হবে, রক্স পার্টিকেল একটা হয়, সেটা হচ্ছে আমাদের মেটামরফিক রক্স। হ্যান্স দিস রক্স ফ্রম আন্ডার দ্য অ্যাকশন অফ টেম্পারেচারের ফলে, প্রেসারের ফলে অ্যান্ড ভলিউম চেঞ্জেস অন অরিজিনাল রক্স। অরিজিনাল যে আমাদের রক্স গুলি আছে তাদের উপরে যখন প্রচুর প্রেসার, হিট, ওয়েদারিক কোনো কম্পোজিশন, ডিকম্পোজিশন, তাদের কেমিক্যাল পরিবর্তন, এইসবের ফলে যে নতুন করে আরেকটা পাথরের সৃষ্টি হয় বা রক্স পার্টিকেলের সৃষ্টি হয়, সেটাকে আমরা কি বলতে পারি, সেটাকে আমরা বলতে পারি মেটামরফিক রক্স। মেটামরফিক রক্স আর ফর্মড আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ হিট, pressure on the original rocks which cause to change their color, চেঞ্জ করে দেবে, হার্ডনেস কে চেঞ্জ করে দেবে, স্ট্রাকচার কে চেঞ্জ করে দিবে, এবং তাদের সেই অরিজিনাল, সাপোজ একটা ইগনেসিয়াস রক, এই ইগনেসিয়াস রকটার মধ্যে প্রচুর পরিমাণে হিট পড়ছে, প্রেসার পড়ছে, ঠিক আছে, হিট আছে, বিভিন্ন বিভিন্ন ক্লাইমেটিক ওয়েদার কন্ডিশনের প্রভাব আছে। এবার সে আস্তে আস্তে করে এই যে পাথরটা, তার যে অরিজিনাল কালার, সে কালারটা চেঞ্জ হয়ে গেল, তার যে অরিজিনাল হার্ডনেস সেটা পরিবর্তন হয়ে গেল, তার অরিজিনাল কেমিক্যাল কম্পোজিশন গুলি পরিবর্তন হয়ে গেল, কেমিক্যাল স্ট্রাকচার গুলি পরিবর্তন হয়ে গেল। এই পরিবর্তন হয়ে হয়ে আলটিমেটলি এসে যে একটা নতুন পাথর বা নতুন রক্স হিসেবে যে নিজেকে যে গঠন করে নিবে, সেই গঠনটা হবে সেই মেটামরফিক রক্স, সেই গঠনটা হবে মেটামরফিক রক্স। এবং এবং the process of recrystallization and reorganization of materials within the original rock is called the metamorphism। এবং এই রিঅর্গানাইজেশন যখন করবে ম্যাটেরিয়াল গুলিকে একটা এক্সিস্টিং অরিজিনাল রক্স এর মধ্যে, তখন তাকে আমরা কি বলতে পারি, মেটামরফিজম বলতে পারি। আমরা তখন তাকে আমরা কি বলতে পারি, মেটামরফিজমের রূপান্তরিত একটা ব্যাপার সেখানে থেকে যায়, তাকে আমরা বলি মেটামরফিজম। when the metamorphism happens without any appreciable chemical change, যখন মেটামরফিজম যখন হয় যেখানে কোনো ধরনের কেমিক্যাল পরিবর্তন থাকবে না, তখন সেটাকে আমরা কি বলতে পারি, ডাইনামিক মেটামরফিজম। রিমেম্বার দ্যাট, যথেষ্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। যখন মেটামরফিজমে রূপান্তরিত হওয়ার পথে তার তার যে কেমিক্যাল কম্পোজিশন, যে এক্সিস্টিং রকটার যে কেমিক্যাল কম্পোজিশনের যখন কোনো ধরনের পরিবর্তন হবে না, তখন তাকে আমরা কি বলবো, তখন তাকে আমরা বলবো ডাইনামিক মেটামরফিজম। এবং if metamorphism happened due to the influence of heat, it is called the thermal metamorphism। এবং যদি সেই রূপান্তরিতিক ব্যাপারটা যদি হিট বা আলোর বা সূর্যের অধিক তাপের ফলে যদি তার কম্পোজিশনের পরিবর্তন হয়, তখন তাকে আমরা কি বলি, থার্মাল মেটামরফিজম। এন্ড এই থার্মাল মেটামরফিজমও কিন্তু দুই ধরনের হয়, একটা হয় কন্টাক্ট মেটামরফিজম, আর একটা হয় রিজিনাল মেটামরফিজম। কন্টাক্ট মেটামরফিজম এন্ড রিজিনাল মেটামরফিজম, when the reorganization occurs due to direct contact with the hot magma, it is called the contact metamorphism। when reorganization occurs due to direct contact with the hot magma, ঠিক আছে, হট ম্যাগমার সাথে যখন ডাইরেক্ট মানে কন্ট্যাক্ট হয়ে তার কেমিক্যাল কম্পোজিশনে পরিবর্তন হয়ে গেল, তখন তাকে আমরা বলবো কন্ট্যাক্টে এসে, তার মানে তাকে তখন আমরা বলবো কন্ট্যাক্ট মেটামরফিজম। এবং ইফ দ্য রক্স আন্ডারগো রিঅর্গানাইজেশন ডিউ টু দ্য ট্রিমেন্ডিয়াস হিট, প্রেসার বা বিভিন্ন ধরনের ব্যাপারের ফলে, তাকে আমরা বলবো রিজিনাল মেটামরফিজম। রিজিনাল মেটামরফিজম একদম জলের মতো ক্লিয়ার থাকা উচিত, আমি একদম মানে সহজ ভাষায় তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, ঠিক আছে? বুঝতে পেরেছো কিনা? রিঅর্গানাইজেশন মানে কি, মানে হচ্ছে আমি ABCD কে আমি অলরেডি জেড অবধি সাজিয়ে দিয়েছি, ঠিক আছে, এবার আমি আবার কি করলাম যে না ABCD জেড অবধি হবে না, আমি DCBA করে আবার সেটাকে পাজল করে উল্টা উল্টা করে আমি আবার নতুন করে সাজিয়ে দিলাম। মানে এক্সিস্টিং যে তার কেমিক্যাল কম্পোজিশন বা কেমিক্যাল যে পাওয়ারটা আছে, সেই কেমিক্যাল পাওয়ারটাকে পরিবর্তন করে আবার নতুন কোনো কেমিক্যাল কম্পোজিশন সেখানে ইনপুট করে দেওয়া, সেটা হচ্ছে আমাদের রিঅর্গানাইজেশন। রিঅর্গানাইজেশন ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। সবাই একটু জল খেয়ে নাও ভাই, সবাই একটু জল খেয়ে নাও, আমি একটু জল খেয়ে নিই, তোমরাও একটু জল খেয়ে নাও।
যথেষ্ট ইম্পর্টেন্ট কিন্তু সেখানে পয়েন্ট আছে, ঠিক আছে, যথেষ্ট ইম্পর্টেন্ট সেখানে পয়েন্টস আছে। সেই পয়েন্টস গুলির থেকে কিন্তু অনেক সময় পরীক্ষায় কিন্তু প্রশ্ন দিয়ে দেয়। এবং একটা কথা মেনে চলবে তোমরা বন্ধুরা, ঠিক আছে, তোমরা একটা কথা তোমরা মনে রাখবে, তোমাদেরকে কিন্তু একটা কঠিন একটা যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। তার জন্য তোমাদেরকে কিন্তু প্রত্যেকটা সংঘর্ষের জন্য প্রস্তুত থাকতে হবে, ঠিক আছে। দীপকর্মা স্যার আপনার ক্লাস কখন যে পার হয়ে যায় ভাই সেটা তো আমিও বুঝতে পারি না, ঠিক আছে, অসুবিধা নেই, বাড়িতে যাচ্ছি, এখন থেকে ভালো ভালো খাবার দাবার খাবো, মার হাতের রান্নাবাড়ি খাবো। এখানে তো নিজে রান্নাবাড়ি করে খেতে হয়, কখনো কখনো আলু সিদ্ধ ভাত খেয়ে থেকে যাই, ঠিক আছে। তো বাড়িতে গেলে আরো এনার্জির সাথে ক্লাস করাবো তোমাদেরকে, ঠিক আছে। একদম রূপক বলছি, স্কুলের কথা মনে পড়ে যাচ্ছে, একদম ভাই একদম, ঠিক আছে, ঠিক আছে, চলো একদম দেবশ্রী, জোশ, আমার জোশ এমনিও হাই থাকে, ঠিক আছে, কিন্তু খাওয়া দাওয়াটা বিশাল সমস্যা, এর জন্যই বাড়িতে যাচ্ছি তাড়াতাড়ি, ঠিক আছে। চলো তাহলে এতটুকু আশা করি সবার ক্লিয়ার, ঠিক আছে, সবার ক্লিয়ার। নেক্সট যদি আমরা দেখি, মেটামরফিক রককে আমরা আরো ক্লাসিফাইড করতে পারি দুই ভাগে। কি কি? একটা হচ্ছে ফয়েল্টেড মেটামরফিক রকস, একটা হচ্ছে নন ফয়েল্টেড মেটামরফিক রকস, ঠিক আছে। এবং মেটামরফিক রকস অন দ্য বেসিস অফ প্রেজেন্স অফ অর অ্যাবসেন্স অফ ব্যান্ডস অফ মিনারেল গ্রেনস, মানে সেই পাথরগুলির মধ্যে মিনারেল কম্পোজিশনের উপস্থিতির উপরে ডিপেন্ড করে, কতটা কি মিনারেল উপস্থিতি রয়েছে তার উপরে ডিপেন্ড করে যে মেটামরফিক রক, তাকেও আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ফোল্টেড মেটামরফিক রক, একটা হচ্ছে নন ফোল্টেড মেটামরফিক রকস, ঠিক আছে। এবার যদি আমরা আরো দেখি, দেখো তোমরা এখানে মেটামরফিক রকস এর যদি एग्जांपल জিজ্ঞেস করে, মেটামরফিক রকস এর एग्जांपल কি হতে পারে? গ্রেনাইট, ফাইলাইট, সিস, স্লেট, এই সব কিছুই হচ্ছে তোমার মেটামরফিক রকস। লাইক হ্যান্ডফ্লেস, মার্বেল যে পাথরটা সেটা হচ্ছে কিন্তু মেটামরফিক রকস, ঠিক আছে। কোয়ার্টাজাইট, নোভিকুলাইট, ঠিক আছে, এই ধরনের যতগুলি পাথর আছে সে সবকিছু কিন্তু মেটামরফিক রক। এবার যদি বলে যে ভাগ, সেটা হচ্ছে এই যে গ্রেনাইট, ফেলাইট, সিস, স্লেট কিন্তু হচ্ছে আমাদের মেটামরফিক রক, কিন্তু সেটা হচ্ছে ফয়েল্টেড মেটামরফিক রক। এবং মার্বেল, কোয়ার্টাজাইট, এই দুটো যথেষ্ট ইম্পর্টেন্ট পাথর তোমাদের জন্য, এই দুটো হচ্ছে আমাদের নন ফয়েল্টেড মেটামরফিক রক। কিন্তু এই সবকিছুই হচ্ছে মেটামরফিক রকেরই কিন্তু পার্ট। ক্লিয়ার? এতটুকু কার ক্লিয়ার? আমি আশা করি তোমাদেরকে ঠিকঠাক আমি বুঝাতে পেরেছি, ঠিক আছে। এগুলি একদিনে মনে থাকবে না, এই পাথরের নামগুলি যথেষ্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। একদম উদয়, একদম ক্লিয়ার না সবার? ওকে, চলো আরেকটা কথা বলে দিই তোমাদেরকে, দেখো শর্টকাট কথা বলতে কি, তোমরা অনেক সময় অনেকেই হয়তো মানে ভাবতে পারো যে স্যার আমাদের রিপ্লাই দিচ্ছে না, ঠিক আছে, রিপ্লাই হয়তো দিচ্ছে না, বা অ্যাকচুয়ালি না, সত্যি কথা বলতে জানো তো কি, অল্প সময়ের জন্য কমেন্টসটা দেখি, তো সবার কমেন্টসটা না পড়ে ওঠা সম্ভব হয় না, যেগুলি সামনে আসে পড়ে নিই, ঠিক আছে। তো কখনো এটা ভাববে না যে কাউকে আমি ডিসক্রিমিনেশন করছি, বিকজ আই এম ট্রুলি মানে একদম মানে এটাকে বিলিভ করি না ডিসক্রিমিনেশন, ঠিক আছে, বিকজ উই আর এ পলিটি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট না আমরা সবাই, ঠিক আছে। ওকে, চলো এবং এখানে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে দিচ্ছি তোমাদেরকে, রক সাইকেল, ঠিক আছে। রক্স এখানে বলেছে যে rocks do not remain in their original form for a long time but may undergo transformation. রক্স বা পাথর যে আছে, যে রক পার্টিকেল, সেটা কখনোই অরিজিনাল ফর্মে থাকে না, সেটা সবসময় কি পরিবর্তনের মধ্যে থাকে, পরিবর্তনের মধ্যে। and the rock cycle is a continuous process through which old rocks and transformed into new ones as shown in the diagram below, ঠিক আছে। and rock cycle যেটা is a continue process, মানে সে পরিবর্তন হতেই থাকে, এটা একটা সাইকেল, through which old rocks are transformed into new ones, এবং পুরনো রক্স গুলিও নতুন রক্সে পরিবর্তন হয়, ঠিক আছে, আবার নতুন রক্স গুলি আস্তে আস্তে পুরনো হয়, এই ধরনের তাদের যে ট্রান্সফরমেশন সেটা কিন্তু চলতেই থাকে। তো রক্স ইজ এ ট্রান্সফরমেশন মিনারেল, আমরা বলতে পারি রক্স পার্টিকেল আর এ ট্রান্সফরমেশন মিনারেল, ঠিক আছে, এতটুকু মাথায় রাখবে। তো বন্ধুরা এই করে কিন্তু আমাদের কিন্তু আজকের মোটামুটি আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট। এবার আমি ভাবছি একটা ক্লাসে তোমাদের একটা এক্সাম নেব এখানে, এই যতগুলি ফিজিক্যাল পার্ট আমি করালাম এটা আমি বাড়িতে গিয়ে নেব, বাট তোমরা কি বলো? ঠিক আছে, থ্যাংক ইউ ফিলিপ ভাই, হ্যাপি লাগলো, থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে। এবার যে কটা চ্যাপ্টার হয়ে গেছে সে কটা চ্যাপ্টারের উপরে একটা আলাদা করে একটা প্রশ্ন নিব, যে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে।
বেশি একটা প্রশ্ন থাকবে না, 25 থেকে 30 খানা বা 35 খানা প্রশ্ন থাকবে, ঠিক আছে। এবং এই যে যতগুলি চ্যাপ্টার আমরা পড়ে এসেছি সেই ডাব্লিউবিসিএস লেভেলের আমরা কোশ্চেন থ্রো, ডাব্লিউবিসিএস লেভেলের থেকে একটু উচ্চ লেভেলে আমরা কোশ্চেন দেব, যাতে যাতে আমাদের ডাব্লিউবিসিএসটা ইজি হাতে গ্রিপের মধ্যে চলে আসে, ঠিক আছে। ওকে, তাহলে তোমরা সবাই রেডি? যখন আমি ডেটটা তোমাদেরকে ঘোষণা করে দেবো, অসুবিধা নেই, বাড়িতে গিয়ে করবো সেটা, বাবা মার হাতের খাবার দাবার খেয়ে। চলো, এবার বন্ধুরা আমরা আজকে তাহলে আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা যে চ্যাপ্টারটা আজকে শুরু করবো বলে ভেবেছিলাম অলরেডি, তো আমরা আজকে চলো শুরু করি একটা নতুন আমাদের ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা যথেষ্ট ইম্পর্টেন্ট, যথেষ্ট গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আমরা সেটাকে নিয়ে আজকে একটু আগাবো, সেটা হচ্ছে বেসিক্স অফ ইন্ডিয়ান ফিজিক্যাল জিওগ্রাফি। বেসিক্স অফ ইন্ডিয়ান ফিজিক্যাল জিওগ্রাফি যথেষ্ট ইম্পর্টেন্ট, এবং যারা যারা আগে আমার ইউটিউব ক্লাস করেছো তাদের তো মোটামুটি একটা বেসিক্স তো ক্লিয়ার হয়েই আছে, মোটামুটি সবার বেস তো ক্লিয়ার হয়ে আছে নাকি, যারা যারা আমার আগে ইউটিউব ক্লাসেস গুলি করতে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা তোমাদেরকে আমি বলে দিই, ঠিক আছে, একদম একদম ঠিক আছে, আগে রূপক করনি। আচ্ছা, আমি বাড়িতে গেলে কিছু কিছু ইম্পর্টেন্ট ইউটিউব সেশন নিয়ে আসবো ছোট ছোট করে, এবং তোমাদেরকে কিন্তু সেই ইউটিউব সেশন গুলিতে কিন্তু জয়েন করতে হবে, ঠিক আছে। ওকে, ঈশিতাও করেনি, চলো আচ্ছা ঠিক আছে, চলো আমরা একদম বেসিক থেকে শুরু করব, একদম বেসিক থেকে শুরু করব। কে ক্লাস করেছো কে করনি আমার কোনো দেখার দরকার নেই। দীপ, আমি তো তোমাদেরকে জিওগ্রাফি বলো, পলিটি বলো, ইকোনমিক্স বলো, তোমাদেরকে আমি 0 থেকে 100% অব্দি রেডি করব, ঠিক আছে। বইয়ের ক্ষেত্রে না বলবো না ভাই, কারণ আমিও নিজেও বই পড়ে শিখেছি, ঠিক আছে। কিন্তু আমি যা দিচ্ছি আমি মনে করি মোর দেন সাফিসিয়েন্ট ফর ডাব্লিউবিসিএস এক্সাম, ঠিক আছে। চলো, তো বেসিক্স অফ ইন্ডিয়ান জিওগ্রাফি যখনই আমরা পড়া শুরু করব তখনই আমাদেরকে অনেক বিষয় কিন্তু জানতে হবে। বেসিক্স, এখানে আমি বলেছি যে বেসিক্স অফ ইন্ডিয়ান ফিজিক্যাল জিওগ্রাফি, বেসিক্স অফ ইন্ডিয়ান ফিজিক্যাল জিওগ্রাফি। তাহলে আমরা কি কি নিয়ে আলোচনা করব? আমরা আলোচনা করব সাইজ অ্যান্ড লোকেশন ফার্স্ট, সাইজ অ্যান্ড লোকেশন ইন ইন্ডিয়া, লোকেশন ভারতবর্ষের যথেষ্ট ইম্পর্টেন্ট আমাদের, তাই না। ডেমোগ্রাফি, ডেমোগ্রাফি, সাইজ অ্যান্ড লোকেশন অ্যান্ড ডেমোগ্রাফি, এগুলি আমাদের যথেষ্ট ইম্পর্টেন্ট, আমাদের বেসিক্স। চলো তাহলে আজকে একটু ফার্স্ট অফ অল একটু তোমাদের কাছ থেকে বেসিক একটু আইডিয়া নিই। আচ্ছা, যারা যারা আমার ইউটিউব ক্লাস করেছো তারা রিপ্লাই করবে না, যারা যারা ইউটিউব ক্লাস করোনি তাদের কাছ থেকে জানতে চাইছি। ফার্স্ট, ছোটবেলায় যখন আমরা ম্যাপ ড্র করতাম, আমরা ম্যাপের কিনারে এই ধরনের, এটা আমরা আঁকিয়ে দিতাম, এটা আমরা আগিয়ে দিতাম, তাই না। ম্যাপের কিনারে আমরা এটা কিন্তু আঁকিয়ে দিতাম, এবং এটা আঁকানো থাকলে আমরা ভালো মার্ক পেতাম স্কুলে। আচ্ছা, এবার আমাকে তোমরা মানে কমেন্ট করে বলো, নর্দার্ন মোস্ট পয়েন্ট কি ভারতবর্ষের? নর্দার্ন মোস্ট পয়েন্ট, সাউদার্ন মোস্ট পয়েন্ট কি ভারতবর্ষের? ইস্টার্ন মোস্ট পয়েন্ট কি ভারতবর্ষের? ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট কি ভারতবর্ষের? চলো এটা আমাকে কমেন্ট করে বলো, দেখি তো দেখি সবার কে কি, যারা যারা ইউটিউব ক্লাস করেছো রিপ্লাই দেবে না, আমি কিন্তু জানি কে কে ইউটিউব ক্লাস করেছো। ইন্দিরা পয়েন্ট, আচ্ছা ফার্স্ট অফ অল এমন করে আমি বুঝতে পারছি না, নর্দার্ন মোস্ট পয়েন্ট কি হবে? নর্দার্ন মোস্ট পয়েন্ট, রূপক বলছে লাদাখ, ঘোর মোটা, নর্দার্ন মোস্ট পয়েন্ট বলেছি, নর্দার্ন মোস্ট পয়েন্ট। হিমালয় বলছে অমিত, নর্দার্ন মোস্ট সিয়াচিন বলছে কৌশিকী। অনেকে সঠিক উত্তর দিচ্ছ, অনেকে ভুল উত্তর দিচ্ছ, ঠিক আছে ওকে। আচ্ছা, সাউদার্ন মোস্ট পয়েন্ট কি দেখি, উত্তর দাও। সাউদার্ন মোস্ট পয়েন্টটা কি? আমি বলছি তোমাদের অ্যান্সার গুলো দেখার পরে আমি সবাইকে বলবো সাউদার্ন মোস্ট পয়েন্ট কাকে বলি আমরা। কেউ বলছে কন্যাকুমারী, কেউ বলছে ইন্দিরা পয়েন্ট, কেউ বলছে কন্যাকুমারী, ওকে। কেউ আন্দামান নিকোবর আইল্যান্ডও বলে দাও, তাই না? কোনো ব্যাপার না। ইস্টার্ন মোস্ট পয়েন্ট কাকে বলি আমরা? ইস্টার্ন মোস্ট পয়েন্ট, আমরা ইস্টার্ন মোস্ট পয়েন্ট কাকে বলি? ওকে। আর ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট আমরা কাকে বলি? ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট, ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট কচ্ছ বলছে অনেকে, বলছে ঘোরমোট্টা গুজরাট। ওকে, দেখো একদম ভুলবে না, জীবনে মনে রাখবে,
জীবনে কোনোদিনও ভুলবে না এই কথাটা, জানো আমি কোনোদিনও তোমাদেরকে প্রশ্ন করে না দেখিয়ে যে তোমরা ভুলে গেছো। নর্দার্ন মোস্ট পয়েন্ট ইন্দিরা কোল, রিমেম্বার দ্যাট, ইন্দিরা কোল আইসি, ঠিক আছে, ইন্দিরা কোল। সাউদার্ন মোস্ট পয়েন্ট ইন্দিরা পয়েন্ট, দ্যাট ইজ আইপি। ইস্টার্ন মোস্ট পয়েন্ট অরুণাচল প্রদেশের কিবিথু, কিবিথু। ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট গুজরাটের রানব কাছের ঘোরমোটা, ঘোরমোটা, জিএম, জিএম এটা হচ্ছে কেবি। তাহলে কি আমাদের, আমরা শুরু করি নর্থ ইস্ট ওয়েস্ট, নর্থ আমরা কি করি নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট মনে রাখবো কি দিয়ে, আইসি, আইপি, জি, কেবি, জিএম। কি মনে থাকলো আমাদের, আইসি, আইপি, কেবি, জিএম, আইসি, আইপি, কেবি, জিএম। এটা খালি মনে রাখতে হবে, আমাদের পুরোপুরি আমরা কোনোদিনও ভুলবো না, একদম বারে শর্ট ট্রিক্স না, এটা এটা আমি বলবো না শর্ট ট্রিক্স, শুধুমাত্র নামগুলিকে শর্ট করে নিলাম আমি। আইসি, আইপি, কেবি, জিএম, আইসি, আইপি, কেবি, জিএম। কার কার ঠিকঠাক মুখস্থ মনে থাকলো, কার কার ঠিকঠাক মনে থাকলো না, দেখি একবার মনে মুখে মুখে বলো, আইসি, আইপি, কেবি, জিএম বলো দেখি বন্ধুরা, আইসি, আইপি, কেবি, জিএম মনে থাকবে, একদম মনে থাকবে। নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, আইপি, আইসি, আইপি, কেবি, জিএম, ঠিক আছে, মনে থাকবে তো, একদম একদম মনে থাকবে, মুখস্থ করে নেব ভাই, এখানে যা পড়বো এখানেই মনে রেখে যাব। ওই আমার কনসেপ্ট হচ্ছে এখানে পড়লাম, আমার বাড়িতে গিয়ে রিভিশন দেবো, শুধু বাড়িতে গিয়ে, ঘরে যখন পড়তে বসবো শুধু রিভিশন দেবো, কনসেপ্ট এখানেই পুরোপুরি ক্লিয়ার, ঠিক আছে। আইসি, আইপি, কেবি, জিএম মনে রাখলে হলো, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট পুরোপুরি ক্লিয়ার, তাই না? আচ্ছা, এবার এখানে যেটা রয়েছে, এবার এখানে যেটা বলেছে দেখো, প্রশ্ন যদি তোমাদেরকে চলে আসে যে সাউদার্ন মোস্ট টিপ অফ মেইনল্যান্ড, southernmost tip of mainland, tip of mainland, তাহলে উত্তরটা কি হবে বন্ধুরা দেখি, সাউদার্ন মোস্ট টিপ অফ মেইনল্যান্ড তোমাদেরকে দিয়ে দিল, সাউদার্ন মোস্ট পয়েন্ট দেয়নি, সাউদার্ন মোস্ট টিপ অফ মেইনল্যান্ড দিয়েছে, সঠিক উত্তর কি হবে, বাহ খুব সুন্দর খুব সুন্দর, সাউদার্ন মোস্ট টিপ অফ মেইনল্যান্ড যদি প্রশ্ন আসে তার মানে মেইনল্যান্ডের যে একদম লাস্টের জায়গাটা সেটা হচ্ছে কি কন্যাকুমারী, রিমেম্বার, দারুন দারুন, এই যে তোমরা উত্তর করতে পারছো, কনসেপ্ট ক্লিয়ার থাকলে উত্তর এমনি বেরোবে, ঠিক আছে, কন্যাকুমারী, সাউদার্ন মোস্ট পয়েন্ট টিপ অফ মেইনল্যান্ড। ঠিক আছে, সাউদার্ন মোস্ট টিপ অফ মেইনল্যান্ড আমরা দেখে নিলাম। এবার এবার যদি আমরা দেখি বন্ধুরা, এবার আমরা দেখব কি, ইন্ডিয়া, ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর ভেতরে কত নম্বর, সেভেন্থ লার্জেস্ট কান্ট্রি, তাই না? আচ্ছা, তোমাদেরকে আমি এই এই ব্যাপারটাতে একটু প্রশ্ন করে নিই আগে, আমি নিজের থেকে লেখার আগে তোমাদেরকে বেসিক কনসেপ্ট গুলো একটু প্রশ্ন করে নিই, ঠিক আছে, প্রশ্নের মধ্যে দিয়ে আমরা জানি, ঠিক আছে, ইয়েস ভাই। ম্যাপ দেখো, ম্যাপ শর্টকাট কথা, পশ্চিমবঙ্গ এবং ইন্ডিয়ার ফিজিক্যাল পলিটিক্যাল ম্যাপ, বাস দুটোই। রূপক কোনো ব্যাপার না, তোমাকে জিওগ্রাফিতে 0 থেকে 100 বানাবো, ঠিক আছে, সব বলে দিব, সব বলে দিব। ফার্স্ট অফ অল আমাকে বলো, ইন্ডিয়া হচ্ছে সেভেন্থ লার্জেস্ট কান্ট্রি, আমরা পড়েছি তাই না, ইন্ডিয়া হচ্ছে সেভেন্থ লার্জেস্ট কান্ট্রি আমরা পড়েছি তাই না, ওকে। টোটাল এরিয়া কত ইন্ডিয়ার বলো, 1 সেকেন্ডের মধ্যে উত্তর চাই, টোটাল এরিয়া কত ইন্ডিয়ার, মনে রাখবে কি করে আমিও তোমাদেরকে সেটাও বলে দিব, টোটাল এরিয়া কত ইন্ডিয়ার, টোটাল এরিয়া। আচ্ছা, তোমরা সবাই উত্তর তো দিচ্ছ, সেটা তো ঠিক আছে, বাট সেটাকে মনে কিভাবে রাখো, মনে রাখবে ফোন নম্বরের মতো করে 3287263 স্কয়ার কিলোমিটার, এরকম করে, কি করে 3287263 স্কয়ার কিলোমিটার, যেমন করে আমাদের মনে মাথায় থাকে 3287263 স্কয়ার কিলোমিটার, যেমন করে আমাদের সবসময় আমরা ফোন নম্বর বলি, মনে থাকবে 3287263 স্কয়ার কিলোমিটার, মনে থাকবে, মনে থাকবে ফোন নম্বরের মতো। কেউ কেউ মনে করতে যায় 32,87,263, মনে থাকে না ভাই,
3287263 স্কয়ার কিলোমিটার মনে রাখবে, কোনো দিন জীবনে ভুলবে না। 3287263 স্কয়ার কিলোমিটার ফোন নম্বরের মতো করে মনে রাখবে, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এই 3287263 কিলোমিটারটা আমাদের ভারতবর্ষে বা আমাদের বিশ্বের এই যে 7th লার্জেস্ট যে আমরা বলি ভারতবর্ষকে, পুরো ওয়ার্ল্ডের কত পার্সেন্ট জায়গা অধিকার করে রয়েছে? কত পার্সেন্ট? দেবশ্রী, সৈকত, তমাল, ডিউক সবাই সুন্দর উত্তর করেছো। আর আগেও কেউ উত্তরটা করেছে, উদয়, সুরজিৎ, শুভঙ্কর, তমাল, দ্বারিকা, খুব সুন্দর। 2.42%, 2.42% বা অনেক সময় 2.4% অপশনে চলে আসে। 2.42 বা 2.4%। দেবশ্রী, হ্যাঁ তুমি অ্যান্সারটা আগেই করেছো। 2.42%, তাই না? 2.42%। আচ্ছা, 2.42%। চলো, পপুলেশনের দিক থেকে যদি আমরা দেখি, তোমাদের মনে হবে যে স্যার আমাদেরকে জিকে এর কোশ্চেন জিজ্ঞেস করছে। জিকে হতে পারে, পরীক্ষায় গিয়ে আমরা এগুলি ভুল করে দিয়ে আসি, তাই না? এগুলি ছোট বাচ্চাদের মতো, কিন্তু আমরা ছেড়ে দিয়ে চলে যাই, এক 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 করে ছেড়ে 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 আমাদের 10-15 মার্ক ছেড়ে যায়, এবং আমরা 10-15 মার্কের জন্য সিলেকশনের লিস্টে ঢুকতেই পারি না। এটাই হয়তো সেকেন্ড লার্জেস্ট পপুলেশন, সেকেন্ড লার্জেস্ট পপুলেশন। আচ্ছা, এক্সাক্ট যদি আমি বলি ভারতবর্ষের পপুলেশন কত বলো তো দেখি? এক্সাক্ট পপুলেশন কত ভারতবর্ষের? এক্সাক্ট পপুলেশন কত? এক্সাক্ট আমি উত্তর চাই। 1.3 মিলিয়ন, 1.36 মিলিয়ন। আমি এক্সাক্ট যদি তোমাদেরকে রেশিও বলি, ঠিক আছে, আমি এক্সাক্টটা বলার একটু চেষ্টা করি, যদিও আমাকে পরে একটু চেক করতে হবে, তথাপি আমি চেষ্টা করছি। ফোন নম্বরের মতো করে মনে রাখার চেষ্টা করবে। বর্তমান 13526422280, 13526422280 ফোন নম্বরের মতো করে মনে রাখবে। দিস ইজ দ্য প্রেজেন্ট পপুলেশন অফ ইন্ডিয়া 2019 এর রিভাইজড মতে। 2019 এর রিভাইজড মতে প্রেজেন্ট পপুলেশন অফ ইন্ডিয়া 13526422280। কার কার মনে থাকবে? কার কার মনে থাকবে বলো? কার কার মনে থাকবে বলো? ফোন নম্বরের মতো করে মনে থাকবে তো? ফোন নম্বরের মতো করে মনে রাখতে হবে। রনি, পার মিনিট চেঞ্জ হবে সেটা আমাদের ক্যালকুলেশনে পড়বে না, আমরা সেন্সাসের মতো করেই যাব। টোটাল রিভাইজ যেটা আমাদের লিস্ট আসবে আমি সেটাকেই আমি মনে করব। সে তো আমার ফ্যামিলিতে মানে আজকে 10 জন আছি, কালকে একটা ছোট বেবি আসলো, 11 জন হলাম, সেটা আমি আমার ফ্যামিলি অনুযায়ী কাউন্টিং হবে না, না, সেটা আমরা একবারে ধরবো, ঠিক আছে? পাল্টে যায়, আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? ওকে, এবার যদি আমি তোমাদেরকে বলি এই টোটাল যে পপুলেশন যেটা আছে সেটা পৃথিবীর কত পার্সেন্ট পপুলেশন? টোটাল পৃথিবীর কত পার্সেন্ট পপুলেশন বলো দেখি? 17.44%, একদম ঠিক। 17.44%, একদম ঠিক, ঠিক আছে? 17.44%। ওকে, নেক্সট যদি আমি তোমাদেরকে বলছি ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট যেটা সাবকন্টিনেন্ট, ঠিক আছে, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টটা লোকেট করে কোন হেমিস্ফিয়ারে বলো দেখি? ইন্ডিয়ান সাবকন্টিনেন্টটা লোকেট করে ঠিক কোন হেমিস্ফিয়ারে? নর্দার্ন, নর্দার্ন, নর্দার্ন বলছে সবাই, বলছে নর্দার্ন, নর্থ ইস্টার্ন। নর্দার্ন শুধুমাত্র বললে ভুল হবে, ইন্ডিয়ার সাবকন্টিনেন্টটা লোকেট করে নর্থ ইস্টার্ন হেমিস্ফিয়ারে। কোথায়? নর্থ ইস্টার্ন হেমিস্ফিয়ারে লোকেট করে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, নর্থ ইস্টার্ন হেমিস্ফিয়ারে। মানে তোমাদেরকে যদি আমি সেটা যদি আমি আর্ট করে দেখাই, তাহলে ভারতবর্ষের লোকেশনটা কি হতে পারে? সাপোজ দিস ইজ আ গ্লোব, গ্লোবটা যথেষ্ট খারাপ হয়েছে, ঠিক আছে, কোনো ব্যাপার না, চলো গ্লোবটা বেশি একটা ভালো হয়নি, একটু একটু ভালো করে আঁকিয়ে নিই। সাপোজ দিস ইজ আ গ্লোব, আমরা জানি মিডিল দিয়ে গিয়েছে কি ইকুয়েটর গিয়েছে মিডিল দিয়ে, তাই না? এটার উপর দিয়ে গিয়েছে কি টপিক অফ ক্যান্সার, এটা দিয়ে গিয়েছে টপিক অফ ক্যাপ্রিকন, এটা দিয়ে গিয়েছে আর্কটিক সার্কেল, এটা দিয়ে গিয়েছে অ্যান্টার্কটিক সার্কেল, এটা হচ্ছে আমাদের নর্থ পোল, এটা হচ্ছে আমাদের সাউথ পোল, এটা হচ্ছে আমাদের প্রাইম মেরিডিয়ান, তাই তো? তাহলে ভারতবর্ষের লোকেশনটা কোন জায়গায়?
তাহলে এটাকে আমি কি ধরবো, এটাকে আমি কি ধরবো, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। ভারতবর্ষের লোকেশনটা তাহলে কোন জায়গায়? ভারতবর্ষের লোকেশন হচ্ছে, আমরা সবাই জানি যে আমাদের যে টপিক অফ ক্যান্সার 23.5 ডিগ্রি নর্থ, যেটা টপিক অফ ক্যাপ্রিকন 23.5 ডিগ্রি সাউথ, 66.5 ডিগ্রি নর্থ, 66.5 ডিগ্রি সাউথ, এটা হচ্ছে আমাদের কত, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, তাই না? এটা আমাদের যেটা হচ্ছে ইকুয়েটর, সেটা হচ্ছে 0 ডিগ্রি। এই 23.5 ডিগ্রি নর্থ ভারতবর্ষকে, সাপোজ দিস ইজ ইন্ডিয়া না, ভারতবর্ষকে এইভাবে কি করেছে, দুটো ইকুয়াল পার্টে ভাগ করেছে, এটা নর্দার্ন পার্ট, এটা সাউদার্ন পার্ট। ভাগ করেছে কি করেনি? দুটো ইকুয়াল পার্টে ভাগ করেছে কি করেনি? 8টা স্টেটের উপর দিয়ে গিয়েছে, 8টা স্টেটের উপর দিয়ে গিয়েছে। তাহলে এটা যদি আমার একদমবারে যদি মিডিল ভারতবর্ষকে মিডিলে ডিভাইড করে থাকে, তাহলে আমার ভারতবর্ষের লোকেশনটা কি হবে? তাহলে আমার ভারতবর্ষের লোকেশনটা নিশ্চয়ই এটাকে মিডিল দিয়ে ক্রস করবে, এটাকে মিডিল দিয়ে ক্রস করবে। তাহলে হোয়াট ইজ দা, এটা আমার কি, এটা হচ্ছে আমাদের নর্থ, এটা হচ্ছে ইস্ট। তাহলে এই ডাইরেকশনটা আমার কি হবে? তোমরা রিজনিং এ করেছো ডাইরেকশন টেস্ট, দিস ইজ কল্ড দা নর্থ ইস্টার্ন হেমিস্ফিয়ার। নর্থ ইস্টার্ন হেমিস্ফিয়ার কার কার ক্লিয়ার? আমাকে একবার বলো, বুঝতে পেরেছো? নর্থ ইস্টার্ন হেমিস্ফিয়ার ক্লিয়ার তো? উত্তর পূর্ব গোলার্ধ, ইয়েস ক্লিয়ার। বুঝতে পেরেছো? এখন থেকে যদি কোনো ক্রিস্টাল ক্লিয়ার, এখন থেকে যদি কোনো ব্যক্তিরা ডিগ্রি বলবো ভাই, ডিগ্রি বলবো, এখন থেকে যদি কেউ তোমাকে কোনো বাচ্চা জিজ্ঞেস করে ভারতবর্ষের লোকেশন কি, বাচ্চাদের মধ্যে খিদা বেশি থাকে, সুন্দর করে তাকে বুঝিয়ে দিতে পারবে আর্টের মাধ্যম দিয়ে, তাই না? ওকে, এবার যদি আমি চারিসীমা যদি আমি দেখি, ভারতবর্ষের চারিসীমা, ভারতবর্ষের যদি আমি চারিসীমা নিয়ে যদি আমি আলোচনা করি, ঠিক আছে, চলো ভারতবর্ষের যদি আমি চারিসীমা নিয়ে কথা বলি, লেটিটিউডনাল এক্সটেন্ট যদি আমি দেখি, এটা মনে রাখতে হবে ভাই, এটা মনে রাখতে হবে, কিছু করার নাই। লেটিটিউডনাল এক্সটেন্ট কত ভারতবর্ষের? 8 ডিগ্রি 4 মিনিট নর্থ লেটিটিউড, 37 ডিগ্রি 6 মিনিট নর্থ লেটিটিউড। এটা হচ্ছে আমাদের লেটিটিউডনাল এক্সটেন্ট। লংগিটিউডিশনাল এক্সটেন্ট কত হবে আমাদের? লংগিটিউডনাল এক্সটেন্টটা হবে আমাদের 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট লংগিটিউড, এবং 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট লংগিটিউড। এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের চারিসীমা, এটাকে মনে রাখতেই হবে। 8 ডিগ্রি 4 মিনিট নর্থ লেটিটিউড, 37 ডিগ্রি 6 মিনিট নর্থ লেটিটিউড, 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট লংগিটিউড, 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট লংগিটিউড। এই অ্যাড্রেসে যদি তুমি আসো, তুমি পৃথিবীর যে কোনো জায়গা থেকে আসো না কেন, তুমি ভারতবর্ষে এসেই পড়বে, তুমি ইন্ডিয়াতে এসেই পড়বে, চারিসীমা দিয়ে তুমি ইন্ডিয়াতে এসেই পড়বে। তুমি ভারতবর্ষের যে কোনো সাইডের থেকে তুমি ওড়ো না কেন, তোমাকে এই জায়গায় আসতে হবে। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? আমরা তাহলে কি কি বললাম? আমরা পড়লাম চারিসীমা। চারিসীমা আমরা ছোটবেলায় পড়তাম, চারিসীমা স্কুলে মার খেতাম, চারিসীমা মনে না রাখার জন্য, মনে থাকতো না চারিসীমা। কিন্তু এখন আবার দেখো, আমরা সবাই স্কুলের বাচ্চা হয়ে গেছি, আমাদেরকে এগুলি পড়তে হচ্ছে। এটাকেই বলে কম্পিটিটিভ এক্সাম। এটাকে কি বলে? এটাকে বলে কম্পিটিটিভ এক্সাম। তাহলে আমরা কি বললাম? যে 8 ডিগ্রি 4 মিনিট নর্থ লেটিটিউড। সুরিজুল স্যার নতুন ম্যাপ পাবলিশ হবে? ভাই সেটা এখনো হয়নি তো, গতিকে আমরা সেটা নিয়ে আলোচনা করব না। ম্যাপ নিয়ে বিভৎস সমস্যা চলছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা দেখলাম আজকে ইন্ডিয়ার কিছু বেসিক ইনফরমেশন। আমরা নেক্সট ক্লাসে পুরোপুরি ফিজিক্যাল পার্ট বেসিক্সটাই আমরা দেখব, এবং তারপরে আমরা ইন্ডিয়ার যে পুরোপুরি যে ল্যান্ড ফরমেশন গুলি, ঠিক আছে, হ্যাঁ কল্যাণ আমি দেখাচ্ছি, পুরোপুরি যে ল্যান্ড ফরমেশন গুলি, হিমালয় ফরমেশন, আমাদের পেনিনসুলার প্ল্যাটুর ফরমেশন, ঠিক আছে, পুরো ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ক্লাসটা কেমন লাগলো একটু বলো তো দেখি, ক্লাসটা কেমন লাগলো তোমাদের? ম্যাপ নিয়ে যাবো ভাই, ম্যাপ নিয়ে যাবো, দাঁড়াও, ম্যাপ নিয়ে যাবো, কোনো সমস্যা নেই, ম্যাপ নিয়েই বোঝাবো পুরোপুরি, ঠিক আছে, একদম এই ক্লাসে মনে থেকে যাবে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। একদম আমি ম্যাপ দিয়ে বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নেই, ক্লাসের মধ্যেই পুরোপুরি বুঝে যাবে। থ্যাংক ইউ তমাল ভাই, থ্যাংক ইউ। তাহলে আমরা আমরা এতটুকু পড়ে রাখলাম আজকে। আমরা এরপরে যেটা করব সেটা হচ্ছে, আমরা এই চ্যাপ্টারটা থেকেই আমরা মুভ করব পুরোপুরি ইন্ডিয়ার সম্পূর্ণ একদম আগাগোড়া যা আছে ইন্ডিয়ার সম্পূর্ণ, ক্লাইমেট হোক,
রিভার্স সিস্টেম হোক, ড্রেনেজ প্যাটার্ন হোক, আমাদের বিভিন্ন ধরনের যে যে বিষয়গুলি আছে আমরা পুরোপুরি ক্লিয়ার করে নিব। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? আজকের মতো কিন্তু তাহলে আমার শেষ করার সময় চলে আসলো। পরীক্ষা আমি নেব ভাই, তোমাদের কোনো সমস্যা নেই। এবং কালকে আছে ইকোনমিক্সের ক্লাস। কালকে আমরা ইকোনমিক্সেও কোনো না কোনো একটা কি করব, নতুন একটা কোনো কনসেপ্ট বুঝবো কালকের ক্লাসে। ঠিক আছে? তাহলে আজকের মতো এখানে শেষ করার সময় চলে আসলো আমাদের। গুড নাইট সবাইকে। ঠিক আছে, এরপরে তোমাদের আরো ক্লাসেস রয়েছে। সো হাউ ইজ দ্য জোশ ওয়ান্স এগেইন? হাউ ইজ দ্য জোশ? একটা কথাই মনে রাখো, সরকারি চাকরি তোমাদেরকে পেতেই হবে, এবং সরকারি চাকরি পাওয়ার পরে সবাই আমাকে নিমন্ত্রণ দিবে, কচি মুরগির মাংস দিয়ে, ভোগ চালের ভাত দিয়ে ভাত খেয়ে আসবো সবার বাড়ির থেকে। ঠিক আছে, চলো শেষ করছি আজকের ক্লাস এখানে। ভালো থাকো, মন ভালো রাখো, এবং কেউ যদি কখনো কোনো ধরনের টেনশন তোমাদের যদি ফিল হয়, ডেফিনেটলি আমার সাথে ডাইরেক্টলি কথা বলো। নো ইস্যুস। আমাকে বন্ধু, দাদা, ভাই সবার মতো ভাবতে পারো, কোনো টেনশন করবে না। হয়তোবা কেউ এখানে হয়তোবা কারো বয়স অল্প হয়ে গেছে, বা কেউ হয়তোবা বিবাহিত কেউ আছো, কেউ এটা ওটা টেনশন থাকতেই পারে, হোয়াট এভার ইন লাইফ, বাট এখানে যখন আসছো পুরোপুরি এখানে দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে? ওকে, পুরোপুরি দেওয়ার চেষ্টা করবে। এখানে নিয়ে নাও, স্ক্রিনশটটা নিয়ে নাও। এটা স্ক্রিনশট নিয়েছো? এই পাথরগুলি স্ক্রিনশট নিয়ে নাও। এটা স্ক্রিনশট নাও, এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এটা স্ক্রিনশট নিতে পারো। দাঁড়াও, এটা স্ক্রিনশট নাও, এটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা স্ক্রিনশট নিয়ে নাও, এটাও স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, স্ক্রিনশটগুলি নিয়ে নিয়েছো আশা করি। আমি দিয়ে দিব পিডিএফ ভাই, পার্সোনালি দিয়ে দিব তোমাদেরকে। ঠিক আছে? ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স अगेन। সো গুড নাইট, ভালো থাকো, সুস্থ থাকো বন্ধুরা। চলো।